বন্ধুরা আমরা সবাই অন্য গ্রহে বাসস্থানের জন্য ইন্টারেস্টেড আর এটাই তো মানুষ জাতির একটা ধর্ম। আমরা কখনো এক জায়গায় স্যাটিসফাই হয়ে থাকতে পারি না, নতুন নতুন জায়গায় যেতে পছন্দ করি। আর তার জন্যই তো কেবল পৃথিবীতে না, অন্য গ্রহে বা উপগ্রহে যাওয়ার জন্য বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছেন। আর বন্ধুরা আমরা ছোট থেকেই রাতের আকাশে একটা জিনিস অনেকটাই ভালোবেসে এসেছি, আর সেটা হলো চাঁদ। অনেক পুরনো যুগ থেকে এই সাদা কালারের চাঁদকে দেখে মানুষরা এটাকে স্বর্গের মতোই ভাবত। আর তখন কেউ কখনো ভাবতে পারেনি যে একদিন এমন আসবে যেদিন এই চাঁদের মাটিতে আমরা পা রাখবো, আর সেটা অবশ্যই অ্যাপোলো মিশনের মাধ্যমে সম্ভব হয়েছে। কিন্তু বন্ধুরা রাশিয়া প্রথম দেশ যে 13 সেপ্টেম্বর 1959 প্রথম ম্যানমেড অবজেক্ট লুনার 2কে চাঁদের পৃষ্ঠে পাঠিয়েছিল। আর তারপর ওর 10 বছর পর ইউনাইটেড স্টেট 20 জুলাই 1969 প্রথমবারের জন্য মানুষকে চাঁদে পাঠিয়েছিল অ্যাপোলো 11 নামের একটি মিশনে, যেখানে মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রেখে ইতিহাস গড়েছিলেন। আর তারপর বিজ্ঞানীদের মাথায় নতুন পরিকল্পনা জাগলো যে চাঁদের মাটিতে মুন বেস বানানোর। বন্ধুরা চাঁদকে দেখলে কিন্তু অনেকটাই শান্ত মনে হয়, কিন্তু আসলে এটা যে কতটা কমপ্লিকেটেড সেই সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। কিন্তু এই চাঁদের বেস বানানোর জন্য এলন মাস্কের ভাবনা চিন্তা অন্যরকম। আর বন্ধুরা চলুন এই ভিডিওর মধ্যে আমরা জেনে নিই চাঁদে কিভাবে বেস বানানো হবে এবং চাঁদের বেস সম্পর্কে এলন মাস্কের পরবর্তী প্ল্যান কি। এই সকল কিছু ডিটেইলে জানতে হলে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা এলন মাস্কের চিন্তা ভাবনা আমাদের সবার থেকে অন্যরকম। উনি সব সময়ের জন্য চেয়ে এসেছেন যে আমাদের মানুষ প্রজাতিকে অন্য গ্রহে বা উপগ্রহে স্থানান্তর করা, ঠিক যেরকম বিমানের মাধ্যমে আমরা এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যাই। প্রথমের দিকেই এলন মাস্কের অন্য গ্রহে যাওয়ার ব্যাপারটা নিয়ে সবাই তাকে বিদ্রূপ করতেন, কিন্তু বন্ধুরা বর্তমানে উনি রিইউজেবল রকেট বানিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছেন। সাধারণ মানুষ কখনোই ভাবতে পারেনি যে উনি রিইউজেবল রকেট বানিয়ে ফেলবেন এবং ওই রকেট দিয়ে অন্য গ্রহে মানুষ নিয়ে যাবে, কিন্তু বন্ধুরা এলন মাস্ক এটা করে দেখিয়েছেন। আর বন্ধুরা তারপরে শুরু হলো নতুন যাত্রা। কিছুদিন পরে নাসা এলন মাস্কের $2.5 বিলিয়ন একটি প্রজেক্ট হ্যান্ডওভার করে, আর এখান থেকেই শুরু হয়েছে এলন মাস্কের মঙ্গল যাত্রা। এই প্রজেক্টটা পাওয়ার সাথে সাথে উনি একটি সাইড প্রজেক্ট নিয়েও ভাবতে শুরু করলেন। আর ডিসেম্বর 1972 সালে মানুষের জন্য চাঁদে পা রাখার শেষ সময় ছিল এবং তারপর থেকে এখনো পর্যন্ত কোনো মানুষ চাঁদে পা রাখেনি। আবার প্রায় 50 বছর পর নাসা চাঁদে মানুষ পাঠানোর জন্য পরিকল্পনা করছে, আর ওই কন্ট্রাক্টটিও এলন মাস্কের স্পেস এক্সকে দেওয়া হয়েছে। বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকতে পারেন আজ পর্যন্ত টোটাল 12 জন অ্যাস্ট্রোনট চাঁদের মাটিতে পা রেখেছেন, যারা সবাই কিন্তু নাসা দ্বারা প্রেরিত ছিল। কিন্তু ইতিহাসে প্রথমবার কোনো প্রাইভেট সংস্থা এবং গভর্নমেন্ট সংস্থা মিলে চাঁদে যাওয়ার পরিকল্পনা করছে, আর এই মিশনের নাম আর্টিমিস রাখা হয়েছে। আর এই মিশন অনুযায়ী 2028 সালের মধ্যে চাঁদে আবার কোনো মানুষ পাঠাবে, কিন্তু এবার ফিরে আসার জন্য নয়, ওখানে মানুষ বসবাসের জন্য মুন বেস বানানোর পরিকল্পনা করছেন। বন্ধুরা বিশেষজ্ঞরা বলছেন এই মিশনটা যদি হয় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে উন্নত টেকনোলজির জন্য শুধু স্পেস সম্পর্কে আমরা ধারণা দিতে পারবো তা কিন্তু নয়, তার সাথে সাথে অনেক কলোনাইজেশন এবং বাইরের দুনিয়ার গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য সাহায্য করবে। বিশেষজ্ঞরা আরও বলেছেন আজকের দিনে দাঁড়িয়ে যদি মুন বা চাঁদ থেকে কোনো লাইভ স্যাম্পল অর্থাৎ কোনো পাথর বা ধুলোবালির কিছু অংশকে নিয়ে টেস্ট করা হয়, তাহলে ওখানে অবশ্যই জানা যাবে চাঁদে আগে কোনো জীবন ছিল কিনা বা বর্তমানে কোনো জীবন আছে কিনা। আর চাঁদের ডার্ক সাইড নিয়ে একটা থিওরি কিন্তু সবার সামনে সব সময় রাখা হয়েছে, যে চাঁদের ডার্ক সাইডে নাকি এলিয়ান রয়েছে, আর ওরা কখনো চায়নি যে আমাদের মানুষ ওদের মধ্যে কোনো ইন্টারফেয়ার করুক। কিন্তু বন্ধুরা সত্যিই যদি এই মিশন সাকসেসফুল হয়ে যায় তাহলে যেই থিওরি নিয়ে আমরা দোটানায় আছি যে আসলে এলিয়ান আছে কিনা সেটা কিন্তু পরিষ্কারভাবে প্রমাণ হয়ে যাবে। আর বন্ধুরা আমরা সবাই জানি আজকাল টেকনোলজি এতটাই উন্নত যে মাইক্রো লেভেলের জীবকেও শনাক্ত করতে সক্ষম। আর আমাদের এই উন্নত টেকনোলজির জন্য বিজ্ঞানীদের সবথেকে বড় লক্ষ্য লুনার বেস বানানো, যেটা চাঁদের সাউথ পোলে বানানোর পরিকল্পনা হচ্ছে। নাসা চাঁদে এই মুন বেস বানানোর সবথেকে বড় কারণ যাতে পরে ওনারা ডিপ স্পেসে পর্যবেক্ষণ করতে পারে। আর তার সাথে সাথে এই মুন বেস বানানোর ফলে নাসা এবং স্পেস এক্স এর মঙ্গলে বেস বানানোর জন্য অনেকটাই সাহায্য হবে। আর এই লুনার বেস বানানোর জন্য নাসা এলন মাস্কের স্পেস এক্স এর কাছে এমন একটি স্টারশিপ বানানোর কন্ট্রাক্ট দিয়েছেন যার সাহায্যে মানুষকে সেফলি চাঁদে নিয়ে যাওয়া হবে এবং সেফলি পৃথিবীতে ফিরিয়ে আসা হবে। প্রায় $3 বিলিয়ন ভ্যালুয়েশনের এই প্রজেক্টটির পেছনে 10-এরও বেশি বড় বড় কোম্পানি লেগেছিল, যার মধ্যে জেফ বেজোসের ব্লু অরিজিন অন্যতম।
কিন্তু তা সত্ত্বেও এলন মাস্ককেই কেন কন্ট্রাক্টটি দেওয়া হলো? এর সব থেকে বড় কারণ হচ্ছে এলন মাস্ক যা কিছুই করেন ভবিষ্যতের চিন্তা ভাবনা করেই করেন। উনি যেই জিনিসের ওপর হাত রাখেন ওই জিনিস সাকসেসফুল হয়ে যায়, কারণ এলন মাস্ক ভবিষ্যতে কি হবে সেটা ভালোভাবেই বুঝতে পারেন বলে ওনাকে কেউ ভাববেন না যে উনি কোনো জ্যোতিষী বা তান্ত্রিক। উনি একজন মহান মানুষ। অতীতে যখন ইন্টারনেটে তেমন ভালো প্রচলন ছিল না তখন উনি বুঝে গেছিলেন যে ভবিষ্যতে এমন দিন আসছে যেখানে অনলাইন ট্রানজাকশন হবে, আর ওর জন্যই উনি x.com ওয়েবসাইটটি বানিয়েছিলেন, যেটা বর্তমানে পেপ্যাল নামে পরিচিত। ভাবতে পারছেন ওনার ভাবনা চিন্তা কতটা অ্যাডভান্স? উনি ভাবছেন ভবিষ্যতে এমন একদিন আসবে যেদিন জ্বালানি শেষ হয়ে যাবে, আর যার জন্য উনি ইলেকট্রিক কার বানিয়ে ফেলেছেন, যেটা এখন সারা বিশ্বে অনেকটাই পপুলার, আর যার নাম টেসলা। আর এরকম উনি স্পেসএক্স স্টারশিপ বানিয়েছেন, যেটা বর্তমানে নাসার আর্টিমাস প্রোগ্রামের জন্য অন্যতম রোল প্লে করবে। আর বন্ধুরা, আপনারা অবশ্যই হয়তো এলন মাস্কের স্টারলিংক প্রোগ্রামের কথা শুনেছেন, যার মধ্যে উনি পৃথিবীর অরবিটে প্রায় 4000-এরও বেশি স্যাটেলাইট স্থাপন করে সবাইকে হাই স্পিড ইন্টারনেট এবং ওয়্যারলেস কমিউনিকেশন প্রোভাইড করবেন। আর এলন মাস্ক এইরকম প্রজেক্ট চাঁদেও কিন্তু করতে চলেছেন, যার ফলে চাঁদ থেকেও পৃথিবীতে কমিউনিকেট করা অনেকটাই সহজ হবে। আর এই সকল কিছুর জন্য এত বড় প্রজেক্টটি এলন মাস্ককেই দেওয়া হয়েছে। তো বন্ধুরা, চলুন এই প্রজেক্টের মধ্যে অ্যাকচুয়ালি কি হতে পারে সেই সম্পর্কে জানা যাক। এই মিশনে টোটাল 2টি রকেট ব্যবহার করা হবে। এই মিশনের মধ্যে স্পেসএক্স লুনার অরবিটাল গেটওয়ের মধ্য দিয়ে চাঁদের সারফেসে ল্যান্ড করবে, আর এর জন্য স্পেসএক্স তাদের স্টারশিপ রকেটের নতুন ভেরিয়েন্ট ব্যবহার করবে, যার নাম স্টারশিপ HLS, যেখানে HLS এর পুরো নাম হিউম্যান ল্যান্ড সিস্টেম। আর স্টারশিপ সম্পর্কে তো আপনারা সবাই জানেন, যার সাহায্যে এলন মাস্ক মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনা করছেন। এবং স্টারশিপ HLS চাঁদে যাওয়ার জন্য নতুন একটি ভেরিয়েন্ট। এই রকেটটি রিইউজেবল হওয়ার জন্য এর সাহায্যে অনেকবারই চাঁদের বেস থেকে অরবিটারে এবং অরবিটার থেকে বেস পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এই নতুন ভেরিয়েন্ট পুরনো ভেরিয়েন্টের থেকে আলাদা, কারণ এখানে চাঁদে যাওয়ার জন্য বেশি পরিমাণে হিট শিল্ড এবং এয়ার ব্যাগ ব্যবহার করা হয়েছে। সবার প্রথমে এই রকেটটিকে পৃথিবী থেকে লঞ্চ করা হবে এবং 3 দিনের মাথায় এটি চাঁদের অরবিটে পৌঁছে যাবে। এই রকেট কিন্তু উইদাউট ক্রু মেম্বার পাঠানো হবে, আর এই রকেট অরবিটে পৌঁছানোর পরে ক্রু মেম্বারদের জন্য ওয়েট করবে, যারা নাসার ওয়াইন স্পেসক্রাফটের সাহায্যে ওখানে যাবেন। স্পেসএক্স এক প্রকার স্পেস ট্যাক্সির মতোই কাজ করবে, যেখানে গেটওয়ে থেকে মুন বেস পর্যন্ত মহাকাশচারীদের নিয়ে যাবে এবং নিয়ে আসবে। গেটওয়ে সম্পর্কে তো আপনারা এর আগের ভিডিওতে জেনেছেন, যেটা আমাদের পৃথিবীর ওপরে ISS এর মতো চাঁদের ওপর একটি স্পেস স্টেশন। সবার প্রথমে 2 জন অ্যাস্ট্রোনট গেটওয়েতে থাকবে এবং 2 জন অ্যাস্ট্রোনট চাঁদের পৃষ্ঠে যাবে। আর এই মিশনটিকে প্রায় 1 সপ্তাহ ধরে চালানো হবে। এর মধ্যে অনেক রকম এক্সপেরিমেন্ট করা হবে। প্রথমে চাঁদের পৃষ্ঠে যাওয়ার অ্যাস্ট্রোনটরা স্টারশিপকে থাকার জন্য ব্যবহার করবে, আর তারপর প্রায় 2 সপ্তাহ পর ওই সারফেস অ্যাস্ট্রোনটরা আবার গেটওয়েতে চলে যাবেন। আর্টিমাস লুনার বেস ক্যাম্পকে চাঁদের সাউথ পোলে স্যাকলেটন ক্রেটারের পাশে বানানো হবে, কারণ এই জায়গাটির মধ্যে সব সময় সানলাইট থাকে এবং এই ক্রেটারের মাঝখানে সব সময় ছায়া থাকে। এবার অনেকের মনে সবথেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে, নাসা কেন এই ক্রেটারকে চুজ করেছেন? এই ক্রেটারটি আইডিয়াল, কারণ এখানে সব সময় সানলাইট থাকার জন্য এখান থেকে সোলার সিস্টেমের সাহায্যে এনার্জি উৎপন্ন করা খুবই সহজ হবে এবং ক্রেটারের মধ্যে সব সময় একই টেম্পারেচার মেনটেন থাকে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে জলের খোঁজও পাওয়া গেছে, গাছপালা এবং মানুষের ব্যবহারের জন্য, যেটা চাঁদের বেসের মধ্যে অনেকটাই প্রয়োজনীয়। প্রথমের দিকে এই বেসটিকে কেবলমাত্র 4 জন থাকার জন্য বানানো হবে, যার মধ্যে ওনাদের প্রয়োজনীয় সকল কিছু জিনিস থাকবে। সবথেকে বড় ব্যাপার হলো এই বেসের জন্য যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি প্রয়োজন সেগুলি হলো পাওয়ার এনার্জি, বজ্র পদার্থ ফেরার জায়গা, কমিউনিকেশন সিস্টেমের সাথে সাথে স্টারশিপ ল্যান্ড করার জন্য ল্যান্ডিং প্যাড এবং রেডিয়েশন ফিটও প্রয়োজন। এই ল্যান্ডিং প্যাডকে চাঁদের বেস থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে বানানো হবে, কারণ আমরা সবাই জানি পৃথিবী থেকে চাঁদের গ্র্যাভিটি কম। আর এই জন্যই যখন স্টারশিপ ওঠার জন্য নিচের থ্রাস্ট প্রডিউস করবে তখন নিচে থাকা ধুলোবালি প্রায় কয়েক কিলোমিটার উড়ে যাবে, এবং এই ধুলোবালি দিয়ে যাতে বেশি ড্যামেজ না হয় তার জন্য এত দূরে ল্যান্ডিং প্যাডটিকে বানানো হবে। এই মুন বেস চাঁদের ফ্রন্ট ফেসে হবে, যাতে আমাদের পৃথিবী থেকে রেডিও ওয়েভের মাধ্যমে এই বেসের সাথে কমিউনিকেট করতে পারে। এর সাথে সাথে চাঁদের অ্যাস্ট্রোনটদের জন্য মোবিলিটি সিস্টেমও থাকবে। অ্যাস্ট্রোনটদের জন্য LTV অর্থাৎ লুনার টেরেন ভেহিকেল থাকবে, যার সাহায্যে চাঁদের সারফেসে ওনারা অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। আর এর সাথে সাথে চাঁদের অনেক জায়গায় হেভিটেবল মডিউল প্ল্যাটফর্ম থাকবে, যার সাহায্যে অ্যাস্ট্রোনটরা প্রায় 40 দিনের মতো বেস থেকে দূরে থাকতে পারবে। এলন মাস্ক যেরকম মঙ্গলের জন্য রোবোটিক ভেহিকেল প্ল্যান করছেন, ঠিক তেমনি ভাবে চাঁদে যাওয়ার জন্য রোবোটিক
ভেহিকেলও থাকবে। আর এর ফলেও কিন্তু চাঁদের অনেকটা অংশ জুড়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে এবং চাঁদে কোথায় গাছ উৎপন্ন করা সক্ষম সেটাও খোঁজ করা যেতেই পারে। আর বন্ধুরা, এটা ছিল নাসার আর্টিমাস মিশনের পুরো প্ল্যান। আর বন্ধুরা, তার সাথে সাথে ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ ফলো করবেন। এবং আপনাদের যদি কোনো সায়েন্স রিলেটেড কোশ্চেন থাকে বা নতুন নতুন ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও ওই বিষয়ে বানিয়ে দেওয়ার। ধন্যবাদ।